নমস্কার বন্ধুরা, জিকে দর্পণ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিয়ে টু দি পয়েন্ট তথ্য আলোচনা করব, যা সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। আর ভিডিও শেষে থাকবে 20টি মক টেস্ট, তাই স্ক্রিনের নোটগুলো খাতায় লিখে নিন অথবা স্ক্রিনশট তুলে রাখুন। শুরুতেই পড়ব যে বিশ্বের যে সর্বাপেক্ষা লিখিত বৃহৎ সংবিধান সেটা ভারতেই। প্রথমত মূল সংবিধান বলতে 1949 সাল, যেখানে 395টি ধারা, অর্থাৎ 395টি ধারা ছিল, 22টি অংশ বা পার্ট ছিল এবং 8টি ছিল তপশিল। বর্তমানে সংবিধানে আছে কিন্তু 470-এর বেশি ধারা বা আর্টিকেলস, আর 25টি অংশ বা পার্ট, আর 12টি রয়েছে তপশিল বা শিডিউল। এটা নোট করে নাও, খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা পড়ব যে প্রস্তাবনার সংযুক্তিকরণ অর্থাৎ প্রস্তাবনাটাকে ভারতের সংবিধানে প্রথমেই যুক্ত করা হয়েছে। এর জন্য প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা প্রিফেস বলে। আর সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? ভারতকে সার্বভৌম বলা হয়েছে, যেটাকে ইংরেজিতে সোভারজিন। তারপরে বলা হয়েছে সমাজতান্ত্রিক, যেটাকে ইংরেজিতে বলা হয় সোশ্যালিস্ট। তারপরে বলা হয়েছে ভারতকে ধর্মনিরপেক্ষ, যেটাকে বলা হয় সেকুলার। তারপরে বলা হয়েছে গণতান্ত্রিক, যেটা ইংরেজিতে বলা হয় ডেমোক্রেটিক। তারপরে বলা হয়েছে সাধারণতন্ত্র, যাকে ইংরেজিতে বলা হয় রিপাবলিক। এই সমস্ত বর্ণনা করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। এবার আমরা পড়ব বিভিন্ন দেশের উৎস, অর্থাৎ ভারতের যে সংবিধান, সেই সংবিধানটাকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ গ্রহণ করা হয়েছে। যেমন ব্রিটেন থেকে, ব্রিটেন থেকে কী ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে, যেমন সংসদীয় শাসন ব্যবস্থা, সেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, যেটা পার্লামেন্টারি ফর্ম বলছে। একক নাগরিকত্ব, যেটা সিঙ্গেল সিটিজেনশিপ, সেটাও ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আইনের শাসন বা রুল অফ ল, এটা বা আইনের শাসন, সেটাও কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। এরপরে আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। আবার বিচার বিভাগের যে স্বাধীনতা, একজন বিচারপতির যে স্বাধীনতা থাকা দরকার, সেটা বিচার ব্যবস্থার প্রতি যে স্বাধীনতা, এবং সুপ্রিম কোর্টের যে বিচারকদের যে অপসারণ, তাদেরকে অকারণে পদচ্যুত করে দেওয়া, এই সমস্ত বিষয় পুরোটাই আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, বা কী পদ্ধতিতে রাষ্ট্রপতিকে নির্বাচন করে কীভাবে তার কে নিয়োগ করতে হবে, পুরো বিষয়টা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে কী গৃহীত হয়েছে? আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেটাকে বলা হচ্ছে কোয়াসি ফেডারেল, শক্তিশালী কেন্দ্র। এই সমস্ত বিষয়গুলো কানাডা থেকে নেওয়া হয়েছে। পরীক্ষাতে আসে যে এই নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু এক একটা পরীক্ষাতে আসে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটা মিশ্রণ, অর্থাৎ দুষ্পরিবর্তনীয়। এখানে ভারতীয় সংবিধান একদিকে যেমন সুপরিবর্তনীয়, তেমন অন্যদিকে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় বলতে বোঝায় যে সাধারণত আইন প্রণয়ন পদ্ধতি মেনে পরিবর্তন করা যায়। আর দুষ্পরিবর্তনীয় বলতে একটা বিশেষ পদ্ধতি বা জটিল পদ্ধতি মেনে পরিবর্তনের জন্য যে পদ্ধতি, সেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় পদ্ধতি। পরবর্তী পয়েন্ট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি আমাদের ভারতে প্রযোজ্য নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই নীতিটি প্রযোজ্য, যেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আর সংবিধানের 50 নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছে এই পদ্ধতি। পরবর্তী পয়েন্ট হচ্ছে মৌলিক অধিকারের যে স্বীকৃতি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষাতে পড়ে যে ভারতীয় সংবিধানের কত অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তাহলে তৃতীয় অংশ বা পার্ট 3-তে বলা হয়েছে। আবার কটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? সংবিধানে 6টি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এবং প্রত্যেকটি ধারায় কোন কোন অধিকারের কথা বলা হয়েছে। যেমন 14 থেকে 18
নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। 19 থেকে 22 ধারাতে স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। 23 থেকে 24 ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। 29 থেকে 30 নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। 32 থেকে 35 নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্তিকরণ ভারতের সংবিধানের পার্ট 4 অংশে 36 থেকে 51 নম্বর ধারা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 36 থেকে 51 নম্বর ধারায় এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। আর মৌলিক কর্তব্য কোনটা, মানে এটাও ভারতীয় সংবিধানের পার্ট 4-এ, এটা মনে রাখতে হবে, পার্ট 4-এ অংশে 11টি মৌলিক কর্তব্যকে সংযুক্ত করা হয়েছে, যেটি আবার 51 ধারায় লিপিবদ্ধ হয়েছে এই 11টি মৌলিক কর্তব্য। এরপরে যেটা আলোচনা করব সেটা হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে স্বীকৃতি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্বীকৃতি মানে ভারতীয় যে সংবিধানের 1 নম্বর ধারা, সেখানেই ভারতকে বলা হয়েছে রাজ্যসমূহের ইউনিয়ন। কিন্তু রাজ্যসমূহের ইউনিয়ন বলা হলেও ভারতের শাসন ব্যবস্থাটা কিন্তু কাঠামোটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রটা কি, সেখানে 2 প্রকার সরকার থাকবে, সেটা কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি 28টি রাজ্য সরকার। এবং সেটা কিন্তু এবং সেখানে দেশের সর্বোচ্চ আদালত সেটা সুপ্রিম কোর্ট থাকবে এবং পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে। সেটা হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিকাঠামো বা স্বীকৃতি ভারতীয় সংবিধানে রয়েছে। পরবর্তী বিষয় যেটা হলো সংসদীয় শাসন ব্যবস্থার স্বীকৃতি। সংসদীয় শাসন ব্যবস্থা বলতে ভারত একটা নিজেই সংসদীয় গণতান্ত্রিক একটা রাষ্ট্র। আর সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কী হবে, সেখানে একটা প্রধানমন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রী থাকবে প্রকৃত শাসক এবং অপরপক্ষে যেখানে রাষ্ট্রপতি হবে নাম সর্বস্ব শাসক হবেন তিনি। এবং সেখানে পার্লামেন্টে সার্বভৌমত্ব থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদটা পার্লামেন্টের নিম্নকক্ষের নিকট দায়িত্বশীল সম্পূর্ণভাবে থাকবেন। এটাই হলো সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বা স্বীকৃতি। এরপরে যেটা বলা হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা, খুবই গুরুত্বপূর্ণ। এই জরুরি অবস্থাটা রাষ্ট্রপতি হাতে রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে মানে এই জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বলতে দেশে যখন অস্বাভাবিক অবস্থা থাকবে, তখনই রাষ্ট্রপতিকে 3 প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। 1 নম্বর সেটা ন্যাশনাল এমার্জেন্সি, যা সংবিধানের 352 নম্বর ধারায় সেটা যুক্ত রয়েছে। আর রাষ্ট্রপতি শাসন জারি বলতে যখন কোনো রাজ্য বা এলাকা যখন অচল অবস্থা হয়ে যায় বা সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং সেটি কিন্তু 352 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। এরপর রয়েছে আর্থিক যে জরুরি অবস্থা হবে বা ইকোনমিক্যাল বা ফিনান্সিয়াল এমার্জেন্সি সমস্যা হবে, তখন রাষ্ট্রপতি, সেটা সংবিধানের 360 নম্বর ধারায় উল্লেখ রয়েছে বা যুক্ত রয়েছে ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারায়, সেখানে রাষ্ট্রপতি ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই 3 প্রকার যে জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, সেই জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতিকে প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানে। পরবর্তী বিষয় হলো প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। এই প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বিষয়টি মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা নাগরিক বা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নাগরিক যাতে ভোট দিতে পারে, সে যে অধিকার রয়েছে ভোটদানের, সেটা কিন্তু ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারায় উল্লেখ আছে। এবং 1989 সালে 61 মানে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের যে ন্যূনতম বয়স, সেটা 21 বছর থেকে কমিয়ে সেটা 18 বছর করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মানে এখান থেকে অবশ্যই প্রশ্ন পড়ে যে কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। তাহলে 1989, 61, হ্যাঁ, এই সময় 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা, তোমরা নোট করতে পারো। পরবর্তী লাস্ট যে অপশানটা খুবই গুরুত্বপূর্ণ, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার স্বীকৃতি। এখানে মনে রাখতে হবে 1992 সাল।
73তম সংবিধান আর 74তম সংবিধান। 73তম সংবিধান মানে গ্রামের 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে, আর 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে শহরে পৌর ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। খুব সিম্পল ব্যাপার, মানে দুটোই 1992 সালেই 73তম আর একটা হচ্ছে 74তম। 73তমতে কী হবে, এটা হচ্ছে গ্রামের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গঠন হয়েছে, আর 1992 সালে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে শহরে পৌর ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করতে পারো। তাহলে এবার চলো শুরু করা যাক আজকের মক টেস্ট, যা এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিংহভাগ, ভারতীয় সংবিধানের যে সিংহভাগ অংশ প্রায় 60% কোন উৎস থেকে নেওয়া হয়েছে? অপশান এ ব্রিটিশ সংবিধান, অপশান বি মার্কিন সংবিধান, অপশান সি ভারত শাসন আইন 1935, অপশান ডি আইরিশ সংবিধান। সঠিক উত্তর হলো ভারত শাসন আইন 1935। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রকৃতি কেমন? অপশান এ সম্পূর্ণ নমনীয়, অপশান বি সম্পূর্ণ অনমনীয়, অপশান সি আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হলো অপশান সি আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়। ভারতীয় সংবিধানকে কে আইনজীবীদের স্বর্গরাজ্য বা লয়ার্স প্যারাডাইস বলে সমালোচনা করেছেন? অপশান এ কেসি হুইয়ার, অপশান বি স্যার আইভর জেনিংস, অপশান সি গ্র্যানভিল অস্টিন, অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি হলো অপশান বি স্যার আইভর জেনিংস। সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? অপশান এ 44তম সংশোধনী 1978, অপশান বি 42তম সংশোধনী 1976, অপশান সি 86তম সংশোধনী 2002, অপশান ডি 24তম সংশোধনী 1971। সঠিক উত্তর হলো 42তম সংশোধনী 1976। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটি, কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশান এ আয়ারল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি জার্মানি, অপশান ডি কানাডা। সঠিক উত্তর হলো অপশান এ আয়ারল্যান্ড। আইনের শাসন মানে রুল অফ ল, এই ধারণাটি কোন দেশের শাসন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে? অপশান এ আমেরিকা, অপশান বি ফ্রান্স, অপশান সি গ্রেট ব্রিটেন, অপশান ডি সুইজারল্যান্ড। সঠিক উত্তর হলো অপশান সি গ্রেট ব্রিটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় রাজনৈতিক ক্ষমতার আসল উৎস কী? অপশান এ সংবিধান, অপশান বি সংসদ, অপশান সি সুপ্রিম কোর্ট, অপশান ডি ভারতের জনগণ। সহজ প্রশ্নের উত্তর, সঠিক উত্তরটি হলো অপশান ডি ভারতের জনগণই হলো রাজনৈতিক ক্ষমতার আসল উৎস। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা, যেটাকে বলছে কনকারেন্ট লিস্ট, এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ কানাডা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি দক্ষিণ আফ্রিকা, অপশান ডি সোভিয়েত ইউনিয়ন। সঠিক উত্তরটি হলো অপশান বি অস্ট্রেলিয়া। সংবিধান সংশোধনের পদ্ধতি বা প্রসিডিওর অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এই কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অপশান এ দক্ষিণ আফ্রিকা, অপশান বি জাপান, অপশান সি রাশিয়া, অপশান ডি জার্মানি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশান এ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা প্রসিডিওর অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধানের যে সংশোধনের পদ্ধতি সেটা গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধানে কোন ধরনের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা তো সহজেই পেরে যাবা। অপশান এ দ্বৈত নাগরিকত্ব, অপশান বি একক নাগরিকত্ব, অপশান সি আঞ্চলিক নাগরিকত্ব, অপশান ডি কোনোটিই নয়। সিম্পল জানো যে আমাদের ভারতবর্ষে একক নাগরিকত্বের গুরুত্ব দেওয়া হয়েছে বা একক নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে কত বছর বয়সে একজন নাগরিক ভোটদানের অধিকার পান? অপশান এ 21 বছর, অপশান বি 25 বছর, অপশান সি 18 বছর, অপশান ডি 16 বছর। সঠিক উত্তর হলো অপশান সি 18 বছর, কিন্তু এটা প্রথমে 21 বছর ছিল, অর্থাৎ 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, মানে একজন নাগরিকের ভোটদানের যে বয়স সেটা।
পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষাতে পড়েই। অপশান এ 14 নম্বর ধারা, অপশান বি 19 নম্বর ধারা, অপশান সি 21 নম্বর ধারা, অপশান ডি 32 নম্বর ধারা। সঠিক উত্তর হল অপশান ডি 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন। ভারতীয় শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কিন্তু এর আত্মা এককেন্দ্রিক, এই উক্তিটি কার? অপশান এ জি অস্টিন, অপশান বি কেসি হুইয়ার, অপশান সি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর হলো কেসি হুইয়ার। ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগীয় পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ব্রিটেন, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি ফ্রান্স, অপশান ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তরটি হলো অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে এই বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতাটা গ্রহণ করা হয়েছে। মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে? মৌলিক অধিকারের উল্লেখ ছিল মূল সংবিধানে। অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 10টি, অপশান ডি 11টি। মানে সঠিক উত্তর হল অপশান বি 7টি, মানে মৌলিক অধিকারের উল্লেখ ছিল মূল সংবিধানে 7টি, কিন্তু বর্তমানে অ্যান্সার হবে 6টি। এটা কি 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে মানে সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়ার কারণে বর্তমানে মানে মৌলিক অধিকারের সংখ্যা হয় 6টি। ভারতীয় সংবিধানে মৌলিক যে কর্তব্য কোন দেশের অনুকরণে যুক্ত করা হয়েছে? অপশান এ সোভিয়েত ইউনিয়ন, অপশান বি আমেরিকা, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি কানাডা। এখানে সঠিক উত্তর হলো অপশান এ সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশের অনুকরণে যুক্ত করা হয়েছিল মৌলিক কর্তব্যটা। আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি মানে এ ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এ আমেরিকা, অপশান বি জাপান, অপশান সি জার্মানি, অপশান ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হল অপশান বি জাপান। ভারতের সংবিধানে জরুরি অবস্থার সময় মৌলিক যে অধিকার স্থগিত রাখার যে ক্ষমতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এ জার্মানির ওয়াইমার সংবিধান, অপশান বি মার্কিন সংবিধান, অপশান সি ফরাসি সংবিধান, অপশান ডি কানাডার সংবিধান। সঠিক উত্তর হল অপশান এ জার্মানির ওয়াইমার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ভাষা এবং ভাবনা কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ ব্রিটেন, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তর হল অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের লাস্ট মক টেস্টের প্রশ্ন, ভারতীয় সংবিধানের লোকপাল ধারণার উৎস কোন দেশ? অপশান এ স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ, অপশান বি ব্রিটেন, অপশান সি আমেরিকা, অপশান ডি ফ্রান্স। তাহলে বন্ধুরা আজকের মতো মক টেস্ট এখানেই শেষ। তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং দেখা হবে পরের নতুন ভিডিওতে। ধন্যবাদ।